সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি আছি মেহজাবিন খানম, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আজকে তোমাদের সাথে আমার পঞ্চম ক্লাস, কিন্তু আজকে আমরা নিব চ্যাপ্টার 4, যেটা হচ্ছে শব্দ উপদের উপর। আমরা তৃতীয় চ্যাপ্টার, যেটা ছিল ধ্বনি, বর্ণ এবং অক্ষর, সেই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে নিয়েছি, অর্থাৎ 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসটা আমরা তৃতীয় চ্যাপ্টারের উপর নিয়েছি। তো আজকে আমরা নিব চতুর্থ নাম্বার অধ্যায়, যেটা হচ্ছে শব্দ এবং পদ। এখন 3 নাম্বার ক্লাস চলছে, তোমরা সকাল থেকে ক্লাস করছো জানি। আমি বরাবরই যে কথাটা বলে থাকি যে এটা শেষ ক্লাস হলেও আশা করি তোমাদের খুব বেশি একঘেয়েমি লাগবে না, আমরা মজা করে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এগুলো সবই তোমাদের কম বেশি জানা, আমরা শব্দ ও পদ খুব ছোট ক্লাস থেকেই পড়ে আসছি, তো আশা করি তোমাদের খুব একটা লোড হবে না, তোমরাও ক্লাসটা এনজয় করবে আমার সাথে। তো আসলে প্রথমে আমরা দেখি আমরা কি কি বিষয় আজকে পড়বো। আজকে আমরা পড়ব শব্দ, শব্দের শ্রেণীবিভাগ, উৎস, গঠন এবং অর্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তো এখন আসে শব্দ। তো শব্দ বলতে কি বুঝি আমরা? দেখো, আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি, আর এই বাংলা ভাষাটা কিন্তু বিভিন্ন ভাষা থেকে, মানে বিভিন্ন ভাষা থেকে কিছু শব্দ এসে এমন ভাবে আমাদের বাংলা ভাষায় জুড়ে গিয়েছে যে এই শব্দগুলো যে আমাদের নিজস্ব বাংলা শব্দ বা বাংলা ভাষা না, তা কিন্তু আমরা মনে করি না। যেমন ধরো, আমরা কি বলি, কলম বলি। এই কলমটা কিন্তু আমরা মনে করি এটা আমাদের বাংলা শব্দ, কিন্তু আসলে কিন্তু না। কলমটা হচ্ছে তোমার আরবি শব্দ। তারপর আমরা কি বলি, নামাজ। নামাজটা একদম বাংলা বাংলা হয়ে গিয়েছে, কিন্তু আসলে কিন্তু না, নামাজটা এসেছে তোমার ফার্সি শব্দ থেকে। তো কিছু কিছু শব্দ এমন ভাবে আমাদের মিশে গেছে যে এর বাংলা শব্দগুলো বললেই বরঞ্চ আমরা দেখা যায় আনইজি ফিল করি, বা আমরা অনেকে বুঝবো না এটার বাংলা শব্দ। বা এমন কিছু বাংলা শব্দ আছে যেগুলো ধরো তোমরা শুনলেও হাসবে। যেমন ধরো, আমরা কেউ যদি ফটোকপি করতে যাই দোকানে, তো ফটোকপির বাংলাটা কি? অনেকেই হয়তো জানো না তোমরা। ফটোকপির বাংলাটা দাঁড়ায় হচ্ছে ছায়ালিপি। তো তোমরা যদি দোকানে যেয়ে বলো যে ভাই একটা ছায়ালিপি করব, তো দোকানদার নিজেও হাসবে বা অন্য কেউ শুনলেও হাসবে। অথচ দেখো, ফটোকপিটাই কিন্তু বিদেশি শব্দ এবং বাংলাটাই হচ্ছে ছায়ালিপি। এখন আমরা যদি ছায়ালিপি বলি তখনই কিন্তু সবাই হাসবে। তো এইরকম এরকম হচ্ছে বিভিন্ন ভাষার শব্দ এসে আমাদের বাংলা ভাষাকে কি সমৃদ্ধ করেছে, এবং সেই ভাষাগুলো আমাদের হয়ে গেছে, মানে ওই ভাষা ওই শব্দগুলো ছাড়া, মানে আমরা অন্য কোনো শব্দ ওই শব্দকে, মানে কি বলবো, প্রতিস্থাপিত করে ব্যবহৃত হবে, সেটা কল্পনাই করা যায় না। তো এখন আসো আমরা শব্দ শব্দ বলতে কি বুঝি। শব্দ হচ্ছে কয়েকটা ধ্বনি মিলে যদি অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা শব্দ বলবো। দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই শব্দ বলে। তো এখানে একটু খেয়াল করো, এখানে বলেছি কিন্তু এক বা একাধিক ধ্বনি মিলে অর্থ প্রকাশ করলেই তাকে শব্দ বলে। অর্থাৎ একটা ধ্বনিও কিন্তু কখনো কখনো শব্দ হতে পারে। একটা ধ্বনিও কখনো শব্দ হতে পারে, একাধিক ধ্বনি তো হতেই পারে, কিন্তু একটা ধ্বনিও হতে পারে। যেমন দেখো, এ বই আমার, এখানে এ, যদিও এটা একটা একটা ধ্বনি, একটা ধ্বনি, কিন্তু এইখানে কিন্তু এটা হচ্ছে তোমার একটা শব্দ। কারণ এখানে একটা বইকে নির্দেশ করেছে, একটা নির্দিষ্ট একটা বইকে নির্দেশ করে বলেছে যে এ বই আমার। সেই জন্য এখানে এটা হচ্ছে শব্দ। এখানে এও একটা শব্দ, যদিও এটা একটা ধ্বনি, এই একটা ধ্বনিও শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। বইটা হচ্ছে একের অধিক ধ্বনি, এখানে দুইটা ধ্বনি, এই দুইটা ধ্বনি মিলে কিন্তু একটা শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমার, এখানে আমারটাও একটি শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, একটা বাংলা কবিতার একটা লাইন যদি বলি, যে ওই দেখা যায় তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ, এখানে ওইটা কিন্তু এখানে একটা শব্দ। এখানে ওই হচ্ছে একটা শব্দ, যদি ওই দেখা যায় তাল গাছ বলি। কিন্তু ও, ধরো যদি আমি বলি যে আমি ও তুমি, আমি ও তুমি সেখানে যাব, এখানে আমি একটা শব্দ,
ও কিন্তু একটা শব্দ হবে না, ও কিন্তু এখানে একটা ধ্বনি, কিন্তু এখানে সেটা কিন্তু একটা শব্দ হবে না, কারণ ও দিয়ে কিন্তু একটা একটা কোনো মানে অর্থ প্রকাশ করছে না। এই যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে অর্থ প্রকাশ করতে হবে, কিন্তু ওখানে ও কিন্তু অর্থ প্রকাশ করছে না। এখানে আমি ও তুমি, এখানে ওটা হবে তোমার অব্যয়। ঠিক আছে, অব্যয় কিন্তু কোনো মানে সেটা আলাদা কোনো অর্থ প্রকাশ করবে না, তাই সেটাকে আমরা শব্দ বলবো না। তো আশা করি শব্দ কাকে বলে তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে কোনো ধরনের সমস্যা হয়, আশা করি তোমরা কমেন্ট বক্সে বলবে, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আসো শব্দের শ্রেণী বিভাগে যাই আমরা। আচ্ছা, তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যারা এটিআই এর স্টুডেন্ট আছো, এখানে এটা উন্মুক্ত, সবাই ক্লাস করতে পারবে। যারা ঢাকা এটিআর বাইরে যারা আছো তারা শোনো লেকচার। আর হচ্ছে যারা তাদেরও যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, আমি সেগুলোর উত্তর দিব। শুধুমাত্র যে ঢাকা এটিআই স্টুডেন্টেরই উত্তর দিব ব্যাপারটা তা না। এখানে যারা যারা শুনছো যে কোনো ধরনের এই এই চ্যাপ্টার রিলেটেড শব্দ ও পদ, এই চ্যাপ্টার রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলেই সেটার উত্তর করার চেষ্টা করব আমি। আর হচ্ছে ঢাকা এটিআই স্টুডেন্ট যারা আছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যেন তাদের রোল নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেয়, কারণ নোটিশ পেয়েছো অবশ্যই, যেখানে বলা হয়েছে যে নিয়মিত যদি ক্লাস না করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে ক্লাস টেস্ট বা ধারাবাহিক যেটাকে বলে সেটা দিতে দেয়া হবে না। এছাড়াও হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্সে মার্কস থাকে, সেই অ্যাটেন্ডেন্সের মার্কস থেকেও তোমরা বঞ্চিত হবে। সো তোমাদের রোল নাম্বারটা কিন্তু খুবই জরুরি। আশা করছি তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনেই রোল নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দিবে। ঠিক আছে, এখন আসলে আমরা শব্দের শ্রেণী বিভাগে আসি। তো শব্দের শ্রেণী বিভাগটা মূলত তিন ভাবে আমরা শব্দের শ্রেণী বিভাগ করতে পারি। যেমন হচ্ছে তোমার উৎস বিচারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে। আমরা তিন ভাগে শব্দকে শ্রেণীবিভাগ করতে পারি: উৎস অনুসারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে। এখন আমরা এই তিনটা শ্রেণীবিভাগে একটু অল্প অল্প করে পড়ার চেষ্টা করব। তোমরা সবাই পড়ে আসছো এগুলো জানি, তারপরও আমরা একটু রিভিউ করছি। তো প্রথমেই আসো উৎস বিচারে। আচ্ছা, আমি উৎস বিচারে যাওয়ার আগে তোমাদেরকে ছোট একটা বাড়ির কাজ দিচ্ছি, যেটা হচ্ছে শব্দ কাকে বলে, বাংলা ভাষার শব্দের শ্রেণীবিভাগের দৃষ্টিকোণগুলো কি কি। আমি এতক্ষণ যেগুলো আলোচনা করেছি তার মধ্যেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি আছে। শব্দ কাকে বলে, যেটা হচ্ছে এক বা একাধিক ধ্বনি মিলে যদি অর্থবোধক কোনো কিছু নির্দেশ করে, অর্থাৎ অর্থবোধক শব্দ প্রকাশ করে, তখনই সেটা শব্দ। ঠিক আছে, তারপর হচ্ছে বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগের দৃষ্টিকোণগুলো কি কি, অর্থাৎ বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগের দৃষ্টিকোণগুলো কি কি, সেটা হচ্ছে উৎস অনুসারে, তারপর হচ্ছে গঠন অনুসারে এবং অর্থ অনুসারে। এই তিনটি হচ্ছে দৃষ্টিকোণ। তো আসলে আমরা পরবর্তী এতে চলে যাই, যেটা হচ্ছে উৎস অনুসারে শ্রেণী বিভাগ। তো উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। উৎস অনুসারে শব্দকে আমরা এই পাঁচটি ভাগে ভাগ করতে পারি। তো এখন হচ্ছে চলো আমরা এগুলো একটু হালকা করে পড়ার চেষ্টা করি। তৎসম, প্রথমেই আসে তৎসম। তো দেখো তৎসম শব্দটার মধ্যেই কিন্তু এই তৎসম বলতে কি বুঝি সেটার মানে বোঝা যাচ্ছে। তৎসম এখানে দুটো দুটো হচ্ছে শব্দ আছে, একটা হচ্ছে তৎ আর একটা হচ্ছে সম। এখানে তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান, তার সমান। অর্থাৎ এখানে কার সমান বোঝাচ্ছে, কার সমান বলতে কার সমান বোঝাচ্ছে, এখানে আসলে সংস্কৃতের সমান বোঝাচ্ছে। এখানে তৎ মানে তার, আর অর্থাৎ সংস্কৃতের সমান। অর্থাৎ সরাসরি সংস্কৃত শব্দ থেকে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষায় আমরা গ্রহণ করেছি বা বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোকেই আমরা তৎসম শব্দ বলবো। যে শব্দগুলো সরাসরি সংস্কৃতের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষায় এসেছে, কোনো ধরনের মানে বিকৃত না হওয়া ছাড়া বা কোনো ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে না যেয়ে, যেই শব্দগুলো সরাসরি তৎসম শব্দ থেকে, অর্থাৎ সরাসরি সংস্কৃত শব্দ থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে, আমরা সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলবো। দেখো তোমাদের বইয়ে যেটা বলা হয়েছে সংজ্ঞাটা, যে সকল শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত অবস্থায় বাংলায় এসেছে তাদের তৎসম শব্দ বলে। তো এইরকম সংস্কৃত শব্দ যেগুলো সরাসরি বাংলা ভাষায় এসেছে সেগুলো হচ্ছে চন্দ্র, সূর্য,
হস্ত, মস্তক, নক্ষত্র, এই সমস্ত শব্দগুলো সরাসরি সংস্কৃত শব্দ থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে। তো এটা হচ্ছে তৎসমের তৎসমর মানে কি সেটা আমরা বলার চেষ্টা করলাম। তো এরপরে আসি আমরা অর্ধ তৎসম। তো তৎসম বলতে যেহেতু তৎসম যদি আমরা বুঝে থাকি, অর্ধ তৎসম বুঝতে পারবো। তৎসম হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে এসেছে, কোনো ধরনের পরিবর্তন ছাড়া, অর্থাৎ তার সমান, সংস্কৃতের সমান। আর অর্ধ তৎসম মানে হচ্ছে অর্ধেক, মানে হচ্ছে অর্ধ মানে অর্ধেক, আর তৎসম মানে হচ্ছে তার সমান, মানে অর্ধেক সংস্কৃতের সমান। মানে এখানে কিছুটা পরিবর্তন হয়ে তোমার আমাদের বাংলা ভাষায় এই সংস্কৃত শব্দগুলো এসেছে, যেই সংস্কৃত শব্দগুলো কিছুটা পরিবর্তনের মাধ্যমে আমাদের ভাষায়, বাংলা ভাষায় এসেছে, সেই শব্দগুলোকে আমরা অর্ধ তৎসম শব্দ বলবো। তোমাদের বইয়ের সংজ্ঞাটা এভাবে আছে: যে সকল শব্দ সংস্কৃত থেকে বানান ও উচ্চারণে কিছুটা বিকৃত হয়ে বাংলায় এসেছে তাদেরকে অর্ধ তৎসম শব্দ বলবো। যেমন সংস্কৃত শব্দ হচ্ছে সূর্য, আর সেটা অর্ধ তৎসমে সেটা হবে সুরুজ। অর্থাৎ দেখো, বানান এবং উচ্চারণে কিন্তু কিছুটা পার্থক্য হয়েছে, অর্থাৎ অল্প বিকৃত হয়েছে। যেখানে সংস্কৃততে বলা হচ্ছে সূর্য, সেখানে বানান এবং উচ্চারণে একটু বিকৃত হয়ে সেটা আসছে সুরুজ। যেখানে কৃষ্ণ, সংস্কৃততে বলা হচ্ছে কৃষ্ণ, সেটা অর্ধ তৎসমে বলা হচ্ছে কেষ্ট। আর যেটা সংস্কৃতে বলা হচ্ছে গৃহিণী, সেটা বানান এবং উচ্চারণে কিছুটা বিকৃত হয়ে আমরা বলছি গিন্নি। তারপর সংস্কৃতে যেটা বলা হচ্ছে জ্যোৎস্না, সেটা অর্ধ তৎসমে বলা হচ্ছে জোছনা। তারপর সংস্কৃতে যেটা বলা হচ্ছে নিমন্ত্রণ, সেটা আমরা অর্ধ তৎসমতে বলছি নেমন্তন্ন। তো এইগুলো আমাদের অর্ধ তৎসম। আসে এখন তদ্ভব। তদ্ভব শব্দ বলতে আমরা কি বুঝি? দেখো, তদ্ভব, তৎ মানে হচ্ছে তার, আর হচ্ছে ভাব, ভব বা ভাব, যেটা মানে হচ্ছে উদ্ভব। তদ মানে তার, ভব মানে উদ্ভব, অর্থাৎ তার থেকে উদ্ভব, মানে হচ্ছে এটা সংস্কৃত থেকে উদ্ভব, সংস্কৃত থেকে এটা উৎপন্ন হয়েছে, কিন্তু একটু প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। যেটাকে সরাসরি আমরা অর্ধ তৎসম বলবো না, বরং হচ্ছে আমরা এটাকে প্রাকৃত ভাষা বলবো। ঠিক আছে, এটা আমরা সরাসরি অর্ধ তৎসম না বলে প্রাকৃত ভাষা বলবো। সেই প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় এটি স্থান করে নিয়েছে। এখন এটা একটি একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, মূলত এটা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। দেখো, তোমাদের বইয়ের যদি সংজ্ঞাটা দেখি, এই যে এখানে এভাবে বলেছে: যে সকল শব্দ সংস্কৃত থেকে সময়ের ব্যবধানে বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে বাংলায় এসেছে তাদেরকে আমরা তদ্ভব শব্দ বলবো। সংস্কৃত থেকে সময়ের ব্যবধানে বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে বাংলা এসেছে, অর্থাৎ এটা প্রাকৃতের মাধ্যমে এসেছে। তো এখন পরিবর্তনটা কি ধরনের? বিবর্তন বা পরিবর্তন যেটাই আমরা বলি না কেন, এটা কি ধরনের পরিবর্তন? যেমন ধরো, এখানে সংস্কৃত ছিল তোমার চন্দ্র, তো প্রাকৃত হচ্ছে চন্দ, আর তদ্ভব শব্দ যেটা, সেটা হচ্ছে চাঁদ। এটা হচ্ছে সংস্কৃত, এটা হচ্ছে প্রাকৃত, এটা হচ্ছে তোমার তদ্ভব, মানে প্রাকৃতের মাধ্যমে এই শব্দগুলো এসেছে। আমরা এই বিবর্তন বা পরিবর্তনটাকে আমরা উদাহরণের মাধ্যমে দেখছি। তো সংস্কৃতে ছিল হস্ত, প্রাকৃতে ছিল হন্থ, এবং তদ্ভবে এসেছে হাত। তো এইভাবে এই সংস্কৃত শব্দগুলো প্রাকৃতের মাধ্যমে আমাদের বাংলা ভাষায় এসেছে, এবং সেগুলোকে আমরা বলছি তদ্ভব শব্দ। আশা করছি তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। তারপরেও কোনো ধরনের কনফিউশন থাকলে তোমরা প্রশ্ন করবে কমেন্ট বক্সে, আমি সেটার উত্তর দিব। তো আমাদের গেল তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব। এবার আমরা আসি দেশি শব্দে। দেশি শব্দ, দেশি শব্দ আমরা কোনগুলো বলছি? দেশি শব্দ আমরা বলছি আমাদের এই দেশে যে আদি অধিবাসী যারা ছিলেন, ওই আদি অধিবাসীদের ভাষাটাকেই আমরা দেশি শব্দ বলছি। খুব সহজভাবে যদি বলি, আদি অধিবাসীদের ভাষাই হচ্ছে দেশি শব্দ। তোমাদের বইয়ে এভাবে বলা হয়েছে: এদেশের আদি অধিবাসী তথা অনার্যদের ভাষা থেকে যে সকল শব্দ বাংলায় এসেছে সেগুলোকে দেশি শব্দ বলে। তো এর ধরনের দেশি শব্দ হচ্ছে তোমার কুড়ি,
পেট, কুলা, ঢেকি, ঝিঙা, ডিঙি ইত্যাদি। এগুলো হচ্ছে দেশি শব্দ। এগুলো আর্যদের বলি বা আদি অধিবাসীদের বলি, তাদের ভাষা ছিল। তাদের ভাষা থেকে যে শব্দগুলো বাংলায় গৃহীত হয়েছে, আমরা ব্যবহার করছি, সেই ভাষাগুলো হচ্ছে তোমার দেশি শব্দ। এবার আমরা আসি বিদেশি শব্দে। সর্বশেষ উৎস অনুসারে যে শব্দের শ্রেণী বিভাগ, সেই উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগে পাঁচটি ভাগ রয়েছে, অর্থাৎ ৫ ধরনের শব্দ রয়েছে। সেই ৫ ধরনের শব্দের সর্বশেষ শব্দ হচ্ছে বিদেশি শব্দ। এখন বিদেশি শব্দ বলতে কি বুঝি? আমি ক্লাসের শুরুতেই যে দুটো শব্দের উদাহরণ দিয়েছিলাম, সেই দুটোই ছিল বিদেশি শব্দ। নামাজ একটি বলেছিলাম এবং কলম একটি বলেছিলাম, দুটোই বিদেশি শব্দ। একটি ছিল তোমার ফার্সি শব্দ, আর একটি ছিল আরবি শব্দ। তো এইরকম ধরো বিদেশি শব্দ কিভাবে আমাদের ভাষায় এসেছে। যেমন ধরো ব্রিটিশরা বাণিজ্যিক কারণে আমাদের দেশে এসেছিল। তো তারা বাণিজ্য করতে করতে তাদের মুখের অনেক ভাষা, যেগুলো হচ্ছে বাংলা ভাষায় রয়ে গিয়েছে, আমরা সেই ভাষাগুলোই বলে থাকি। যেমন ধরো চেয়ার। চেয়ার হচ্ছে চেয়ার হচ্ছে তোমার চৌপায়া, যেটা বাংলা হচ্ছে চৌপায়া, আমরা কিন্তু এই চৌপায়া কখনোই বলি না। তো এইরকম আহ এইভাবে শব্দগুলো বাংলা ভাষায় থেকে গিয়েছে চেয়ার। তো এভাবে বাংলা ভাষায় যে শব্দগুলো গৃহীত হয়েছে, ব্রিটিশরা যেরকম এসেছিল বাণিজ্যিক কারণে, তো এরকম রাজনৈতিক বা ধর্মীয় কারণে অনেক সময় এই পর্যটকরা পর্যটকরা আমাদের দেশে এসেছে, বাংলাদেশে এসেছে। তো তাদের মুখের অনেক শব্দই বাংলা ভাষায় রয়ে গিয়েছে, এবং সেই শব্দগুলোকে আমরা বিদেশি শব্দ বলছি। দেখো তোমাদের বইয়ে এভাবে দেয়া আছে: ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় স্থান করে নিয়েছে, তাদের বলা হয় বিদেশি শব্দ। যেমন নামাজ, কলম, চেয়ার ইত্যাদি। তো আমরা পড়লাম উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ। উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ আমরা পড়লাম। এই যে আমরা উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগ শেষ করলাম, যেটা ছিল প্রথম শ্রেণীবিভাগ উৎস অনুসারে। এবার আমরা পড়ব গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। তো উৎস অনুসারে শব্দের শ্রেণীবিভাগে আমরা যেখানে বিদেশি শব্দ পড়েছি, এখানে আরো কিছু বিদেশি শব্দ তোমাদের জন্য নিয়ে এসেছি। যেমন হচ্ছে এখানে আরবি শব্দ কলম, কিতাব, কবর, ফরজ ইত্যাদি। ফার্সি শব্দ নামাজ, রোজা, ফেরেশতা, আদালত ইত্যাদি। ইংরেজি চেয়ার, টেবিল, স্কুল, কলেজ ইত্যাদি। পর্তুগিজ আনারস, আলপিন, পাউরুটি, বোতাম, পেরেক ইত্যাদি এই ধরনের। তুর্কি চাকু, দারোগা, কুলি, বেগম ইত্যাদি। তো আমরা গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগে যাওয়ার আগে আরেকটু দেখে নিব, সেটা হচ্ছে মিশ্র শব্দ এবং পারিভাষিক শব্দ। এখন মিশ্র শব্দ আমরা কোনগুলিকে বলছি, মানে যে প্রকার ভেদগুলো আমরা আলোচনা করেছি এতক্ষণ আমরা ৫ প্রকারের শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করেছি। মানে যে প্রকার ভেদগুলো আলোচনা করেছি, সেই প্রকার ভেদগুলোরই একটি মিশেল হচ্ছে মিশ্র শব্দ। আমরা এতক্ষণ যেই প্রকারের ভেদগুলো আলোচনা করেছি, তারই একটি মিশেল হচ্ছে মিশ্র শব্দ। অর্থাৎ এখানে হতে পারে তৎসম বা বাংলা, বা হতে পারে বাংলা এবং ফার্সি, বা হতে পারে ফার্সি বাংলা, বা ইংরেজি সংস্কৃত, বা সংস্কৃত ইংরেজি, এইরকম। মানে এগুলো নিজেরা একত্রে জোড়া বেঁধে কখনো এক একটি শব্দ তৈরি করেছে, সেগুলোকেই আমরা বলবো মিশ্র শব্দ। এখানে তাই বলা হয়েছে দুটি ভিন্ন জাতীয় শব্দ একত্র হয়ে একটি নতুন শব্দ গঠন করলে তাকে আমরা মিশ্র শব্দ বলবো। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখিয়েছি পকেট মার। এখানে দুটো শব্দ আছে, একটা পকেট আর একটা হচ্ছে মার। এখানে পকেটটা হচ্ছে ইংরেজি শব্দ, আর মারটা হচ্ছে বাংলা শব্দ। অর্থাৎ এখানে দুটো শব্দ ব্যবহার হয়েছে দুই ভাষার, তাই এটাকে আমরা বলছি মিশ্র শব্দ। এরকম হাট বাজার, হেড পণ্ডিত, বাদশা, রাজা বাদশা, এরকম এই সবগুলো হচ্ছে মিশ্র শব্দ।
এবার আসি পারিভাষিক শব্দ। তোমরা পারিভাষিক শব্দ অনেক শুনেছ, আমরা পরিচিত এই শব্দটার সাথে। তো পারিভাষিক শব্দগুলো হচ্ছে যেগুলো বিদেশি শব্দের ভাবানুবাদ, বা বিদেশি শব্দের ভাবানুবাদ গুলোকে আমরা বলছি পারিভাষিক শব্দ। যেমন কলেজ, কলেজ হচ্ছে একটা বিদেশি শব্দ, বা এটা হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, এটা একটা ইংলিশ ওয়ার্ড অক্সিজেন, সেটাও। তো এটাকে আমরা ভাবানুবাদ করে নিয়েছি কলেজ, কলেজটাকে আমরা বলছি মহাবিদ্যালয়। আমরা বাংলা ভাষায় এটা একটা ভাবানুবাদ করে নিয়েছি মহাবিদ্যালয়। না, এটা আমাদের এটাকে আমরা বাংলা ভাষায় ভাবানুবাদ করেছি। মহাবিদ্যালয় কিন্তু আর্যদের বা আদি অধিবাসীদের ভাষা না, অর্থাৎ এটা কিন্তু দেশি ভাষা না, এটা একটা ভাবের অনুবাদ করেছি মাত্র। কলেজকে আমরা ভাবানুবাদ করে বলছি মহাবিদ্যালয়, অক্সিজেনকে ভাবানুবাদ করে বলছি অম্লজান। তো এরকম হচ্ছে পারিভাষিক শব্দ। তো তোমাদের একটা বাড়ির কাজ থাকবে যে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ আলোচনা করো। এতক্ষণ যেটা পড়েছি সেটাই হচ্ছে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দের শ্রেণীবিভাগ, যেটা হচ্ছে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এটাই হচ্ছে উৎস অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ। এটা হচ্ছে তোমাদের মার্কস অনুযায়ী উত্তর করতে হবে। যদি 2 মার্কস থাকে সেক্ষেত্রে নাম 5টা লিখলেই হবে। যদি 2 এর বেশি থাকে সেক্ষেত্রে সবগুলো একটু একটু করে ডিটেইলে লিখতে হবে। যদি 5 থাকে সেক্ষেত্রে সবগুলো অল্প করে সংজ্ঞা দিতে হবে এবং একটা দুটো উদাহরণ দিতে হবে। তো এখন আসি গঠন অনুসারে শব্দের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে শব্দকে দেখো 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে সাধিত শব্দ। গঠন অনুসারে 2 ভাগে ভাগ করতে পারি, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। তোমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলো যে উৎস অনুসারে, গঠন অনুসারে যদি দেয়া হয় প্রশ্নে যে গঠন অনুসারে শব্দের শ্রেণী বিভাগ করো, দেখা যায় অনেকেই কি করে যে উৎস অনুসারে শব্দের শ্রেণী বিভাগ দিয়ে আসে, তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি এইসব দিয়ে আসে, কিন্তু সেটা কিন্তু কোনো মার্কস পাবে না। কারণ হচ্ছে এখানে প্রশ্নে বলা যদি থাকে গঠন অনুসারে, সেক্ষেত্রে মৌলিক শব্দ এবং সাধিত শব্দই লিখতে হবে। আর যদি আমি বলি উৎস অনুসারে, সেই ক্ষেত্রে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি লিখতে হবে। সেজন্য প্রশ্ন বুঝতে হবে। তো আমরা একটু দেখি মৌলিক শব্দ কাকে বলে এবং সাধিত শব্দ কাকে বলে। আমরা মৌলিক শব্দ আগেও পড়েছি, যেই শব্দকে বিশ্লেষণ করা যায় না সেই শব্দকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ বিশ্লেষণ করা যায় না, আর বিশ্লেষণ করলেও কোনো অর্থবোধক শব্দ বা শব্দাংশ আমরা পাবো না, সেটাকে আমরা মৌলিক শব্দ বলবো। আর সাধিত শব্দ আমরা কাকে বলবো? সাধিত শব্দ সেগুলোকেই বলবো যেগুলো আমরা বিশ্লেষণ করলে এক বা একাধিক শব্দাংশ পাবো বা শব্দ পাবো, অর্থবোধক শব্দ বা শব্দাংশ পাবো, সেগুলোকেই আমরা সাধিত শব্দ বলবো। তোমাদের বইয়ের সংজ্ঞাটা এভাবে আছে। মৌলিক শব্দের সংজ্ঞায় বলা আছে যে সকল শব্দের বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক শব্দ বলে। যেমন ফুল, গোলাপ, হাত, পা ইত্যাদি। ফুলকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, বিশ্লেষণ করা যাবে না। ফুল যোগ ল এভাবেও যদি বিশ্লেষণ করি, কোনো অর্থবোধক শব্দ সেখানে প্রকাশ পাবে না, তাই এটি একটি মৌলিক শব্দ। এরকম গোলাপ, যেমন গোলাপকেও যদি বিশ্লেষণ করতে যাই, বিশ্লেষণ করা যাবে না, বা করা গেলেও কোনো অর্থবোধক শব্দ পাওয়া যাবে না, শব্দ বা শব্দাংশ পাওয়া যাবে না। তাই এগুলো হচ্ছে মৌলিক শব্দ। এবার যদি আসি আমরা সাধিত শব্দ কাকে বলে। সাধিত শব্দ হচ্ছে যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় তাদের সাধিত শব্দ বলে। অর্থাৎ যদি আমরা শব্দটাকে বিশ্লেষণ করি, আলাদা অর্থবোধক শব্দ বা শব্দাংশ আমরা পাবো। যেমন হচ্ছে বিদ্যালয়, পড়ুয়া, সুজন, সিংহাসন ইত্যাদি। যেমন বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। বিদ্যা, আলয় মানে হচ্ছে নীড় বা বাসা, অনেক সময় বলা হয় নীড়। অর্থাৎ বিদ্যার নীড় যেটা সেটাই হচ্ছে বিদ্যালয়। অর্থাৎ আমরা আলাদা আলাদা শব্দ পাচ্ছি। সিংহাসন, সিংহ, সিংহ একটা শব্দ পাচ্ছি, আসন একটি শব্দ পাচ্ছি। দুটোই হচ্ছে অর্থ প্রকাশ করে। তো এগুলো হচ্ছে সাধিত শব্দ, কারণ এগুলোকে বিশ্লেষণ করা যাচ্ছে এবং আলাদা আলাদা অর্থ প্রকাশ করছে, সেজন্য এগুলো হচ্ছে সাধিত শব্দ। এখন সাধিত শব্দ কিন্তু আবার 4 উপায়ে গঠিত হয়। যেমন হচ্ছে সন্ধি গঠিত শব্দ,
সমাস গঠিত শব্দ, উপসর্গ গঠিত শব্দ, প্রত্যয় গঠিত শব্দ। সাধিত শব্দ 4 উপায়ে গঠিত হয়, আর যেই 4 উপায়ে গঠিত হয় সেই 4 উপায়কে এখানে 4 প্রকার বলা হচ্ছে। সন্ধি উপায়ে যে শব্দগুলো গঠিত হচ্ছে সেই সাধিত শব্দগুলোকে বলা হচ্ছে সন্ধি ঘটিত শব্দ। সমাস দ্বারা যে সাধিত শব্দ গঠিত হচ্ছে সেই শব্দগুলোকে বলা হচ্ছে সমাস গঠিত শব্দ, এবং উপসর্গ যুগে যে শব্দগুলো সাধিত শব্দগুলো গঠিত হচ্ছে সেগুলোকে আমরা বলছি উপসর্গ গঠিত শব্দ, এবং প্রত্যয় যুগে যে শব্দগুলো গঠিত হচ্ছে অর্থাৎ যে সাধিত শব্দগুলো গঠিত হচ্ছে তাদেরকে আমরা বলছি প্রত্যয় গঠিত শব্দ। এবার সেগুলো একটু একটু আমরা দুই একটা উদাহরণ দেখব। এই যে এখানে আমরা একবারে দেখিয়েছি শব্দ গঠন অনুসারে দুই প্রকার, একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। সাধিত শব্দ আবার 4 প্রকার: সন্ধি ঘটিত, সমাস গঠিত, উপসর্গ গঠিত এবং প্রত্যয় গঠিত। এখন আমরা একটু উদাহরণ দেখব, যেমন সন্ধি ঘটিত শব্দ। আগে বলেছি সন্ধির মাধ্যমে যে সাধিত শব্দগুলো গঠিত হবে তাদেরকে আমরা বলবো সন্ধি গঠিত শব্দ। যেমন হচ্ছে বিদ্যালয়, বিদ্যালয় সন্ধির মাধ্যমে, বিদ্যালয় একটি হচ্ছে তোমার সাধিত শব্দ। এই বিদ্যালয় শব্দটা গঠিত হয়েছে তোমার সন্ধির মাধ্যমে, যেমন বিদ্যা যোগ আলয় মানে বিদ্যা, বিদ্যা আর হচ্ছে আলয়। আর বিদ্যারও একটি অর্থ আছে, আলয়েরও একটি অর্থ আছে। তো দুটি আলাদা আলাদা শব্দ, অর্থবোধক শব্দ মিলে একটি শব্দ হয়েছে যেটা হচ্ছে বিদ্যালয়। এটা সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, এটি একটি সাধিত শব্দ। ঠিক একই রকম প্রত্যেক, প্রত্যেক শব্দটাও সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, প্রতি যোগ এক, প্রত্যেক, এটাও হচ্ছে সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, এটা হচ্ছে সাধিত শব্দ। ঠিক সেরকম দিগন্ত, বর্ণার্থ এগুলো সন্ধির মাধ্যমে গঠিত হওয়া এক একটি সাধিত শব্দ। এবার আসি আমরা সমাস গঠিত শব্দ। সমাসের মাধ্যমে যে সাধিত শব্দগুলো গঠিত হয়েছে সেগুলোকেই সমাস গঠিত শব্দ বলা হচ্ছে। এখানে মূলত এই সমাস গঠিত শব্দে মূলত একাধিক মৌলিক বা সাধিত শব্দ যুগে সাধিত শব্দ গঠন হয়। সমাসে একাধিক মৌলিক বা সাধিত শব্দ যুগে তোমার সমাস গঠিত শব্দগুলোকে আমরা সাধিত শব্দ বলছি। যেমন ধরো আমরা যদি বলি হাট বাজার, হাট ও বাজার, এখানে কি আমি কিন্তু বলেছি একাধিক মৌলিক এবং সাধিত শব্দ, এই দুটো যে এভাবে হচ্ছে সমাস গঠিত শব্দগুলো গঠিত হয়, এবং এই সমাস গঠিত শব্দের মাধ্যমেই সাধিত শব্দটা গঠিত হচ্ছে। যেমন এখানে হাট ও বাজার, হাট একটি শব্দ, বাজার একটি শব্দ, দুটো শব্দ মিলে একটি শব্দ হচ্ছে হাট বাজার। দুটোই আলাদা আলাদা অর্থ প্রকাশ করে। গাছে পাকা, এটা হচ্ছে গাছ পাকা, এটা সমাস গঠিত শব্দ, এটি একটি সাধিত শব্দ। তারপর বিদ্যাধন, বিদ্যার রূপ ধন, এটি সমাস দ্বারা গঠিত হয়েছে, এটিও একটি সাধিত শব্দ। তুষার শীতল, এটা তুষারের ন্যায় শীতল, এটাও সমাস দ্বারা গঠিত হয়েছে, এটিও একটি সমাস গঠিত শব্দ। তো এবার যদি উপসর্গ গঠিত শব্দে আসে, উপসর্গ যুগে গঠিত শব্দকেই উপসর্গ গঠিত শব্দ বলে। যেমন হচ্ছে প্রতিশোধ, প্রতি যোগ শোধ, এখানে প্রতি এটা হচ্ছে একটা উপসর্গ, এটা প্রতি, তোমরা সবাই জানো যে প্রতিটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, প্রতিটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ দ্বারা এই প্রতিশোধটা গঠিত হয়েছে। প্রতিশোধটা হচ্ছে সংস্কৃত উপসর্গ থেকে এসেছে, প্রতিশোধ। তারপর বিজয়, বিজয়টা উপসর্গ যুগে গঠিত হয়েছে, বি যোগ জয়, বিজয়। বি একটি সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ মিলে এটি উপসর্গের মাধ্যমে গঠিত হয়েছে একটি সাধিত শব্দ। তারপর অনাবৃষ্টি, অনাবৃষ্টিটা উপসর্গ যুগে গঠিত, অনা যোগ সৃষ্টি, অনাসৃষ্টি। তো এখানে যদি অনাবৃষ্টি বলতাম সেটাও অনা যোগ বৃষ্টি হতো, অনাবৃষ্টি হতো। এই অনা এটাও একটি উপসর্গ, এই অনাটা হচ্ছে আবার তোমার বাংলা উপসর্গ, ঠিক আছে, এটা হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ দ্বারা এই অনা সৃষ্টিটি গঠিত হয়েছে, এটাও একটি তোমার সাধিত শব্দ। তো আর এটা হচ্ছে প্রহার, প্র যোগ হার, এখানে প্রহার, প্রহারটাও হচ্ছে একটি উপসর্গ, এটাও হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ। এই প্রহার মানে হচ্ছে প্র মানে হচ্ছে প্রকৃষ্ট, প্রকৃষ্ট থেকে প্র যোগ হার, প্রহার,
এখানে প্রকৃষ্ট মানে প্রকৃষ্ট বোঝাচ্ছে। তো এটার মানে হচ্ছে প্রহার, এটাও একটি উপসর্গ দ্বারা গঠিত সাধিত শব্দ। সেরকম প্রহারের কথা বলতে যে আসলো আর কি প্রশাসন। প্রযোগ শাসন অর্থাৎ প্রকৃষ্ট যে শাসন, প্রকৃষ্ট বা উৎকৃষ্ট যাই বলি, উৎকৃষ্ট বা প্রকৃষ্ট যে শাসন সেটা হচ্ছে প্রশাসন। সেটাও হচ্ছে তোমার এই প্রশাসনও উপসর্গ যোগে গঠিত সাধিত শব্দ। তো আমরা উপসর্গ গঠিত শব্দ করলাম, এবার আমরা আসি প্রত্যয় গঠিত শব্দ। অর্থাৎ প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমে যে শব্দগুলো, যে সাধিত শব্দগুলো মানে তৈরি হয়েছে সেগুলোই হচ্ছে তোমার প্রত্যয় গঠিত শব্দগুলো। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দই প্রত্যয় গঠিত শব্দ। অর্থাৎ যে সকল শব্দকে বিশ্লেষণ করলে প্রকৃতি ও প্রত্যয় এই দুটো অংশ পাওয়া যায় সে সকল শব্দকে আমরা প্রত্যয় সাধিত শব্দ বলবো। অর্থাৎ যে সকল শব্দকে বিশ্লেষণ করলে আমরা প্রকৃতি ও প্রত্যয় এই দুটো অংশই পাবো সেই সকল শব্দকে প্রত্যয় সাধিত শব্দ বলবো। যেমন হচ্ছে দোকান যোগদার, দোকানদার। তারপর ঘোষ যোগ খোর, ঘোষখোর। সংবাদ যোগ সাংবাদিক। এগুলো সবই হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। এবার এই সাধিত শব্দে কিভাবে কিভাবে গঠিত হয় বললাম তোমাদেরকে, চার ভাগে। যে চার ভাগে হচ্ছে সন্ধির মাধ্যমে হয়, সমাসের মাধ্যমে হয়, উপসর্গের মাধ্যমে হয় এবং প্রত্যয়ের মাধ্যমে হয়। তো এছাড়াও আরো দুই ভাবে হতে পারে, সেটা হচ্ছে শব্দ দ্বৈতের মাধ্যমে এবং ধ্বনির অনুকরণে। তো শব্দ দ্বৈতের মাধ্যমে অর্থাৎ দুটো একই শব্দ দুইবার ব্যবহার করে হচ্ছে সাধিত শব্দ হতে পারে। যেমন হচ্ছে জ্বর, জ্বর একটা শব্দ, জ্বর জ্বর জ্বর, জ্বরের পরে যদি আরেকটা জ্বর ব্যবহার করি তাহলে কিন্তু একটা নতুন শব্দ হয়ে যায়। যেমন জ্বর, জ্বর মানে জ্বর তোমার। আর যদি বলি জ্বর জ্বর, তার মানে এটা কিন্তু একটা জ্বর না, কিন্তু জ্বর ভাব, মানে জ্বর জ্বর ভাব আমরা বলি, যেটা মানে জ্বর ভাবাপন্ন, তখন আমরা বলি জ্বর জ্বর। তো এটা কিন্তু একটা দুটো একই জাতীয় শব্দ মিলে একটা নতুন শব্দ হচ্ছে বা সাধিত শব্দ হচ্ছে। ঠিক সেরকম রাশি, রাশি থেকে রাশি রাশি, বড় থেকে বড় বড়, এখানে বড় বড় আম মানে একটু বহু বচন বোঝাচ্ছে। তারপর দিন দিন, দিন দিন প্রতিদিন এরকম বোঝাচ্ছে। তো এছাড়াও শব্দদ্বৈত ছাড়াও আরেক ভাবেও সাধিত শব্দ গঠিত হয়, সেটা হচ্ছে ধ্বনির অনুকরণে। যেমন ধ্বনির অনুকরণ মানে কোনো একটা শব্দকে যখন অনুকরণ করা হবে সেটাকেই ধ্বনির অনুকরণ বলা হচ্ছে। এবং অনুকরণ শব্দগুলোকে কিন্তু ধনাত্মক শব্দও বলছে। যেমন হন হন, হন হন, হন হন মানে কি, আমরা বলি কি চলে হন হন, মানে হাঁটার শব্দকে বলা হচ্ছে হন হন। মানে এটা হাঁটার একটা শব্দ, শব্দ যেরকম শোনা যায়, আমরা যেরকম শুনতে পাই হন হন মানে হাঁটার শব্দ হন হন, সেটাকে আমরা ধনাত্মক শব্দ বলছি কারণ এটা একটা অনুকরণ করছি, সেজন্য এটাকে হচ্ছে আমরা ধনাত্মক শব্দ বা ধ্বনির অনুকরণমূলক শব্দ বলবো। এছাড়া শা শা, শা আমরা কোনটাকে বলছি, বাতাসের শব্দকে আমরা শা শা বলছি। বাতাসের শব্দটা, যেহেতু এটা বাতাসের শব্দ এই জন্য এটাকে ধনাত্মক শব্দ বলবো, কারণ এটা একটা অনুকরণ করা হচ্ছে। বাতাস তো নিজে শব্দ করে দেখাতে পারবে না, বাতাস শব্দ করছে কিন্তু বাতাস তো মুখ দিয়ে সেটা বলতে পারবে না, কিন্তু আমরা মুখ দিয়ে বলছি, বাতাসের শব্দটাকে শোনাচ্ছি শা শা, সেই জন্য এটা একটা ধ্বনির অনুকরণ, তাই এটাকেও ধনাত্মক শব্দ বলবো। এই ধনাত্মক শব্দের মাধ্যমে সাধিত শব্দ হয়। তারপর হচ্ছে ভন ভন, ভন ভন কিসের শব্দ, ভন ভন হচ্ছে মাছির শব্দ, মাছি ভন ভন করে। তো এটাও হচ্ছে একটি মাছির শব্দ, আমরা মুখ দিয়ে অনুকরণ করে দেখাচ্ছি, তাই এটাও হচ্ছে ধনাত্মক শব্দ বা ধ্বনির অনুকরণে এই শব্দ গঠিত হচ্ছে বা সাধিত শব্দ হচ্ছে। তারপর বীর বীর, আমার এখানে অনেক শব্দ, আশা করছি তোমাদের ক্লাসে তোমরা যারা শুনছো তাদের খুব একটা সমস্যা হচ্ছে না। আমাদের এখানকার শব্দ তোমাদের মানে তোমাদের এখানে কোনো শব্দ হচ্ছে না বলে আশা করছি। তারপরেও যদি তোমরা নয়েজ শুনতে পাও আমাকে কমেন্টস করো, আমি এখান থেকে উঠে অন্য জায়গায় ক্লাস নেওয়ার চেষ্টা করব।
তো বীর হচ্ছে আমরা অনেক সময় বীর করে কথা বলি, সেই শব্দকেই অনুকরণ করে বলা হচ্ছে বীর। তাই এটাও এক ধরনের ধ্বনির অনুকরণ বা ধ্বন্যাত্মক শব্দ, এবং এভাবেও সাধিত শব্দ গঠিত হয়। তো তোমাদের বাড়ির কাজ থাকবে গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহের শ্রেণীবিভাগ করো। তো এক্ষেত্রে মার্কস যদি 2 থাকে, সেক্ষেত্রে তুমি গঠন অনুসারে বাংলা শব্দসমূহের শ্রেণীবিভাগ দিয়ে দেখাতে পারো মৌলিক শব্দ, সাধিত শব্দ, এবং সাধিত শব্দ আবার 4 প্রকার: সন্ধি গঠিত শব্দ, সমাস গঠিত শব্দ, প্রত্যয় সাধিত শব্দ এবং উপসর্গ যুগে গঠিত শব্দ, এভাবে বলতে পারো। আর হচ্ছে যদি 2 এর অধিক মার্কস থাকে, অর্থাৎ 5 থাকে, সেই ক্ষেত্রে সবকিছু একটু সংজ্ঞা দিয়ে একটা দুটো উদাহরণ দিতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলেও দিচ্ছি কত মার্কসের প্রশ্নে মানে কত মার্কসের প্রশ্নের উত্তরে কিভাবে কিভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা সেভাবে প্র্যাকটিস করবে এবং বাড়ির কাজগুলো তোমরা নিজ দায়িত্বে করবে। যেহেতু এখন করোনা মহামারীতে তোমাদের খাতা সেভাবে দেখা সম্ভব হবে না, যেহেতু ক্লাসটা অনলাইনে হচ্ছে, কিন্তু আশা করি তোমরা নিজ দায়িত্বে এগুলো করবে, এবং ক্লাস যদি খোলে হয়তো আমরা খাতা দেখতেও চাইবো, সেক্ষেত্রে তোমরা রেডি রাখবে। তো এবার আসি অর্থ অনুসারে। আমরা কি পড়লাম? উৎস অনুসারে পড়লাম, গঠন অনুসারে পড়লাম, এখন আমরা অর্থ অনুসারে পড়বো। আমি আগেই বলেছি তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন খেয়াল করবে। অর্থ অনুসারে যখন দিব, তখন এই যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যুগপৎ শব্দই লিখতে হবে। তুমি যতই ভালো লিখো না কেন, তুমি যদি এখানে মৌলিক শব্দ বা সাধিত শব্দ লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু কোনো মার্কস পাবে না। অর্থ অনুসারে অবশ্যই যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যুগপৎ শব্দ লিখতে হবে। বা অর্থ অনুসারে যদি তুমি তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি খুব ভালো করে লিখো, সেক্ষেত্রে কিন্তু কিছু করার থাকবে না, মার্কস কিন্তু আলটিমেটলি 0ই আসবে। অবশ্যই প্রশ্ন বুঝে উত্তর করবে। তো দেখো, অর্থ অনুসারে শব্দ আমরা পাই তিন ধরনের: যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ এবং যোগরূঢ় শব্দ। তোমরা সবাই এই শব্দগুলোর সাথে পরিচিত। আশা করি আমরা সবাই মিলে এখন রিভিউ করব, যেহেতু আমাদের সবারই কম বেশি এই শব্দগুলোর সাথে পরিচয় আছে। তো প্রথমেই যদি আসি যৌগিক শব্দে। যৌগিক শব্দ কি বলা হচ্ছে? মানে যেগুলোর ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ মানে হচ্ছে ভাঙলে আমরা যে অর্থটা পাই সেই অর্থই দাঁড়ায়, এবং ভাঙলে যে অর্থ পাই এবং সেই অর্থে যদি শব্দটা ব্যবহার করি আমরা, অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ যেটাকে বাংলা ভাষায় বলে। ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যদি একই থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই শব্দগুলোকে বলবো যৌগিক শব্দ। তবে তোমাদের বইয়ে সংজ্ঞাটা এভাবে দেওয়া আছে: যে সকল প্রত্যয় সাধিত শব্দের অর্থ প্রকৃতির অর্থানুযায়ী হয়ে থাকে তাদেরকে যৌগিক শব্দ বলে। যেমন হচ্ছে দৈনিক, কর্তব্য, পড়ুয়া। এই দেখো, কর্তব্য ভাঙলে আমরা কি পাই? ক্রি যোগ তব্য। ক্রি যোগ তব্য অর্থাৎ যা করা উচিত, যা করা উচিত। ক্রি যোগ তব্য, এটা থেকে আমরা মানে হচ্ছে যা করা উচিত। ক্রি মানে করা, তব্য মানে উচিত, অর্থাৎ তোমার করা উচিত। ক্রি মানে হচ্ছে করা। ক্রি এখানে একটি ধাতু, ধাতু ধাতু আর তব্য মানে হচ্ছে, তব্য হচ্ছে প্রত্যয়, প্রকৃতি প্রত্যয়। তো এখন ক্রি মানে হচ্ছে করা, তব্য মানে উচিত, মানে হচ্ছে যা করা উচিত সেটাকেই কর্তব্য বলে। আর কর্তব্য মানেও কিন্তু আমরা তাই বুঝি, কর্তব্য মানেও আমরা বুঝি যা করা উচিত, অর্থাৎ এটার কর্তব্য যা করা উচিত, যেটাকে ব্যবহারিক অর্থে বোঝাচ্ছে, অর্থাৎ এটার ব্যবহারিক অর্থ যা করা উচিত। আর ব্যুৎপত্তিগত অর্থ মানে কর্তব্যকে ভাঙলে আমরা যে ব্যুৎপত্তিগত অর্থ পাচ্ছি ক্রি যোগ তব্য, সেটা মানেও যা করা উচিত। তার মানে এটার হচ্ছে তোমার ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ একই, সেই জন্য আমরা এটাকে বলবো যৌগিক শব্দ। এগুলো যৌগিক শব্দ। এবার আসি আমরা, এরকম যৌগিক শব্দের আরো উদাহরণ আছে তোমার দৈনিক এবং পড়ুয়া, এগুলোরও ভাঙলে আমরা একই পাই, মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই পাই। তাই এই যে দৈনিক, কর্তব্য, পড়ুয়া, এরকম গায়ক, এই ধরনের শব্দগুলো হচ্ছে তোমার যৌগিক শব্দ। তো এবার আসি আমরা পরবর্তীতে, সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। তো রূঢ়ি শব্দে কিন্তু আবার মূল শব্দের অর্থের অনুগামী হয় না, অর্থাৎ ব্যবহারিক যেটা ব্যবহারিক অর্থ যেটা, সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থের অনুগামী হয় না, সেটাই হচ্ছে রূঢ়ি শব্দ। তোমাদের বইয়ে এভাবে বলা হয়েছে: প্রত্যয় বা উপসর্গ গঠিত যে সকল শব্দের অর্থ মূল শব্দের অর্থের অনুগামী
হয় না তাদেরকেই রূঢ়ি শব্দ বলে। তো এটার উদাহরণ আছে, যেমন হচ্ছে হাতি, প্রবীণ এবং সন্দেশ। দেখো হাতি, হাতি বলতে আমরা কি বুঝি? হাতি হচ্ছে হস্ত যোগ ইন হচ্ছে হাতি। তো হাতির ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যার হাত আছে এমন। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যার হাত আছে এমন। তো হাত তো মানুষেরও আছে, তো মানুষকে কি আমরা হাতি বলবো? অবশ্যই না। তো হচ্ছে এখানে হাতি বলতে কিন্তু ব্যবহারিক অর্থে আমরা একটা বিশালাকার জন্তুকেই বোঝাচ্ছি, অর্থাৎ হাতি বলতে আমাদের চোখের সামনে কিন্তু একটা বিশালাকার জন্তু যার কান অনেক বড়, তো ওইরকম একটা জন্তুর চেহারাই ভেসে আসে। তো এখানে আমরা সেটাকেই কিন্তু হাতি বলছি, সেই জন্তুটাকেই কিন্তু আমরা হাতি বলছি। তোমাকে আমাকে বা আমরা আমাদেরকে কিন্তু হাতি বলছি না, যাদের হাত আছে তাদেরকেই কিন্তু আমরা হাতি বলছি না। অর্থাৎ এটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কিন্তু এক হচ্ছে না। তাই এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। ঠিক আছে, তাই এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ, খেয়াল করবে। তারপর যেমন প্রবীণ, প্রবীণকে ভাঙলে আমরা কি পাই? প্র যোগ বীণ, যেটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যিনি ভালো বীণা বাজাতে পারেন। প্র মানে প্রকৃষ্ট এবং বীণ মানে হচ্ছে বীণা। প্র মানে এটা কিন্তু আমি একটু আগেই বলেছি, প্রটা হচ্ছে তোমার সংস্কৃত উপসর্গ থেকে এসেছে। প্র মানে প্রকৃষ্ট বা উৎকৃষ্ট। তো ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে যিনি ভালো বীণা বাজাতে পারেন। তো আদৌ কি আমরা প্রবীণ বলতে সেটা বুঝি? আমরা কিন্তু সেটা বুঝি না। আমরা কিন্তু প্রবীণ বলতে একটু অভিজ্ঞতা সম্পন্ন বয়স্ক ব্যক্তিকেই কিন্তু আমরা প্রবীণ বলি, প্রবীণ ব্যক্তি বলে থাকি। যিনি ভালো বীণা বাজাতে পারেন তাকে বলছি না। অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হচ্ছে না। ব্যবহারিক অর্থটা আলাদা হচ্ছে, ব্যুৎপত্তিগত অর্থের চেয়ে আলাদা হচ্ছে। সেই এজন্য এগুলোকে বলবো আমরা রূঢ়ি শব্দ। তো সেরকম আরেকটা হচ্ছে সন্দেশ। সন্দেশকে ভাঙলে আমরা কি পাই? সম যোগ দেশ, অর্থাৎ যেটার ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে সংবাদ। কিন্তু সন্দেশ বলতে আমরা আদৌ সংবাদ জাতীয় কোনো কিছু বুঝি না। সন্দেশ বলতে আমরা একটা মিষ্টি খাবারকে বুঝি। অর্থাৎ এটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হচ্ছে না। তাই এটাকে আমরা বলবো রূঢ়ি শব্দ। সেরকম আরো আছে, যেমন হচ্ছে বাঁশি। বাঁশিকে ভাঙলে কি পাই? যেটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি। কিন্তু বাঁশ দিয়ে তৈরি তো অনেক কিছুই হতে পারে, বাঁশ দিয়ে তো ফার্নিচারও তৈরি, কিন্তু ওগুলো কি কি আমরা বাঁশি বলছি? সেগুলোকে আমরা বাঁশি বলছি না। বাঁশি বলতে আমরা একটা লম্বাকার একটি বাঁশের তৈরি বাদ্যযন্ত্রকে বুঝতে পারি, যেটাকে আমরা বাঁশি বলি। তো সেটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক হয় না। তাই এগুলো হচ্ছে রূঢ়ি শব্দ। তো এবার আসি আমরা যুগ রূঢ় শব্দে। যুগ রূঢ় শব্দে মনে রাখতে হবে এটা